ছেলের পুরনো বইয়ের মধ্যে একটা চিঠি পড়ে গেল। কৌতূহলে খুলে দেখি প্রিয় মা দিয়ে শুরু। পুরো চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে লাগল। এতে লেখা আছে আমার প্রতি তার গভীর ভালোবাসার কথা, আমাকে একজন নারী হিসেবে দেখার কথা। চিঠির শেষে লেখা, মা তুমি আমার প্রেমিকা হও, আমার স্ত্রী হও। আমি কাঁপা হাতে চিঠিটা ভাঁজ করছিলাম, এমন সময় ছেলে ঘরে ঢুকল। আমার হাতের চিঠি দেখে বলল, মা পড়েছ? আমি মাথা নাড়লাম। সে আমার কাছে এসে বলল, এই চিঠির প্রতিটি শব্দ সত্যি। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন পুরুষ যেমন নারীকে ভালোবাসে। তুমি কি আমার এই ভালোবাসা গ্রহণ করবে? আমাকে বিয়ে করবে? চিঠির কালির গন্ধ এখনো আমার নাকে লেগে আছে। আমি উত্তর দিতে পারছি না, শুধু তাকিয়ে আছি তার দিকে। সে আমার নীরবতাকে সম্মতি মনে করে আমার হাত ধরে বলল, মা আমরা শুরু করি নতুন এক অধ্যায়। তার চোখে যে আকুতি দেখলাম, সেটা মাতৃত্বের চেয়ে অনেক বেশি কিছু চাইছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিতা চৌধুরী। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাজীব চৌধুরী, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর পারুল। তানভীর ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পারুল ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল সকালে। তানভীর তার ঘরে বই গুছাচ্ছিল। হঠাৎ একটা পুরনো চিঠি মেঝেতে পড়ে গেল। আমি সেটা তুলে নিয়ে খুলে দেখলাম। চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে শুরু করল। এত বছর ধরে আমি যে ছেলেকে পালন করেছি, লালন করেছি, সে আমার প্রতি এমন অনুভূতি রাখে। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা আমি জানি না এই চিঠি তোমার হাতে আসবে কিনা, কিন্তু আমার মনের কথা আর চেপে রাখতে পারছি না। তুমি শুধু আমার মা নও, তুমি আমার কাছে একজন নারী। আমি তোমাকে ভালোবাসি সেভাবেই। তুমি আমার প্রেমিকা হও, আমার স্ত্রী হও। আমি চিঠিটা পড়ে শেষ করতে না করতেই তানভীর ঘরে ঢুকল। আমার হাতে চিঠি দেখে সে জিজ্ঞেস করল, মা পড়েছ চিঠিটা? আমি নিঃশব্দে মাথা নাড়লাম। তানভীর আমার কাছে এসে বলল, মা এই চিঠির প্রতিটি কথা সত্যি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে, আমিও তোমাকে সেভাবেই ভালোবাসি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। তানভীর আমার নীরবতাকে সম্মতি ভেবে আমার হাত ধরে বলল, মা আমরা একসাথে নতুন জীবন শুরু করি। কি তার চোখে যে আকুতি দেখলাম, সেটা একজন ছেলের মায়ের প্রতি ভালোবাসার চেয়ে অনেক বেশি কিছু। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ল। আমার স্বামী রাজীব বাইরে থেকে ডাকল, নন্দিতা খোলো দরজা। আমি ঘাবড়ে গিয়ে চিঠিটা লুকিয়ে ফেললাম। তানভীর একটু দূরে সরে গেল। রাজীব ঢুকে বলল, কি করছিলে তোরা? এত নিঃশব্দ কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। তানভীর বলল, বাবা মা আমার পুরনো বইগুলো সাজাতে সাহায্য করছিল। ও রাজীব কিছু সন্দেহ করল কিনা বোঝা গেল না। সে বলল, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করো, আজ আমাদের চাচার বাড়ি যেতে হবে। রাজীব চলে যাওয়ার পর তানভীর আবার আমার কাছে এল। বলল, মা তুমি আমার কথার উত্তর দাওনি। তুমি কি আমার প্রস্তাব মেনে নেবে? আমি বললাম, তানভীর এসব কি বলছিস? আমি তোর মা, এমন কথা বলতে নেই। তানভীর বলল, মা আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমার হৃদয়ের কথা তো মিথ্যে নয়। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি বললাম, থামো তানভীর, এভাবে কথা বলো না। কিন্তু তানভীর থামল না। সে বলল, মা তুমি আমার সাথে পালিয়ে যাবে? আমরা দূরে কোথাও চলে যাব, সেখানে কেউ আমাদের চেনে না। আমি রাগ করে বললাম, তানভীর তুই পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? তানভীর হতাশ হয়ে বলল, ঠিক আছে মা, তুমি যদি আমার সাথে যেতে না চাও, তাহলে আমি একা চলে যাব। কিন্তু আমার ভালোবাসা কখনো মিথ্যা হয়ে যাবে না। এমন সময় পারুল স্কুল থেকে ফিরে এল। সে আমাদের দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমরা এত গম্ভীর কেন? আমি বললাম, কিছু না মা, তোর দাদা একটা বই খুঁজে পাচ্ছিল না। পারুল বলল, তাহলে ঠিক আছে মা, আমি খুব ক্ষুধার্ত, খেতে দাও। আমি রান্নাঘরে চলে গেলাম। কিন্তু তানভীরের কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছিল না। সন্ধেবেলা আমরা চাচার বাড়ি গেলাম। সেখানে অনেক আত্মীয় স্বজন জড়ো হয়েছিল। সবাই আনন্দে কথাবার্তা বলছিল। কিন্তু আমার মন ভালো লাগছিল না।
তানভীরের সেই কথাগুলো বারবার মনে পড়ছিল। চাচা আমাকে জিজ্ঞেস করল, নন্দিতা, তুই এত চুপচাপ কেন? কিছু হয়েছে নাকি? আমি বললাম, না চাচা, কিছু হয়নি। একটু মাথা ব্যথা করছে গি। চাচি বলল, তাহলে একটু বিশ্রাম নাও। উপরের ঘরে গিয়ে শুয়ে থাকো খো। আমি উপরে গিয়ে একটা ঘরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তানভীর এল। সে বলল, মা, তুমি ঠিক আছো? আমি বললাম, হ্যাঁ, ঠিক আছি কু। তানভীর বলল, মা, আমি জানি তুমি আমার কথা ভেবে অস্থির হয়ে আছো। কিন্তু আমি তোমাকে কোনো জোর করতে চাই না গে। আমি বললাম, তানভীর, তুই এসব ভুলে যা গু। তানভীর বলল, মা, আমি ভুলতে পারব না। কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি যা বলবে আমি তাই করব খু। আমি বললাম, তাহলে তুই এসব ভুলে গিয়ে স্বাভাবিক হয়ে থাকু। কিন্তু তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়িতে অন্ধকার নেমে এল। চাচা নিচে থেকে চিৎকার করে বলল, কেউ মোমবাতি আছে নাকি? আমি আর তানভীর অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ তানভীর আমার হাত ধরল। সে ফিসফিস করে বলল, মা, এই অন্ধকারে তুমি আরও সুন্দর লাগছ খু। আমি তার হাত ছাড়িয়ে দিয়ে বললাম, তানভীর, থামো গু। কিন্তু তানভীর থামল না। সে বলল, মা, তুমি জানো না তোমার এই নীরবতা আমাকে কত আশা দিয়েছে খু। আমি বললাম, তানভীর, তুই কি বলছিস? এমন সময় হঠাৎ একটা আওয়াজ পেলাম। মনে হলো কেউ যেন ফিসফিস করে কথা বলছে। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, এটা কার আওয়াজ? তানভীর বলল, কোনো আওয়াজ তো শুনতে পাচ্ছি না ই। কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কেউ যেন বলছে, নন্দিতা, সাবধান। তুমি ভুল পথে যাচ্ছ খু। আমি ভয় পেয়ে গিয়ে তানভীরকে বললাম, তুই কিছু শুনতে পাচ্ছিস না? তানভীর বলল, না মা, কিছু শুনতে পাচ্ছি না। তুমি কি ঠিক আছো? এমন সময় আবার সেই আওয়াজ এল, নন্দিতা, এই ছেলেটা তোমার ছেলে নয় গি। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, কি বললে? এটা কি মানে? কিন্তু কোনো উত্তর পেলাম না। শুধু একটা শীতল হাওয়া বইতে শুরু করল। হঠাৎ বিদ্যুৎ ফিরে এল। আমি চারদিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। তানভীর আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি একটু অদ্ভুত দেখাচ্ছ। কি হয়েছে? আমি বললাম, কিছু না কি, কিন্তু মনে মনে ভাবছিলাম, ওই আওয়াজ কার ছিল? আর তানভীর আমার ছেলে নয় মানে কি? আমরা নিচে নেমে এলাম। চাচা বলল, বিদ্যুৎ চলে যাওয়ায় অনেক সমস্যা হল। তবে এখন ফিরে এসেছে খু। আমি চুপচাপ বসে রইলাম। রাতে বাড়ি ফিরে আমি ভাবতে থাকলাম সেই রহস্যময় আওয়াজের কথা। তানভীর আমার ছেলে নয় কি, এই কথার মানে কি? আমি তো তানভীরকে জন্ম দিয়েছি। পরদিন সকালে আমি রাজীবের সাথে এই বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু রাজীব অফিসে চলে গেল। তানভীরও কলেজে চলে গেল। আমি একা বাড়িতে বসে ভাবছিলাম। হঠাৎ মনে পড়ল, আমার একটা পুরনো ডায়েরি আছে। সেখানে হয়তো কিছু খুঁজে পাব। আমি ডায়েরিটা বের করে পড়তে শুরু করলাম। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গা চোখ আটকে গেল। সেখানে লেখা ছিল, আজ হাসপাতাল থেকে একটা শিশু নিয়ে এলাম। রাজীব জানে না যে এই শিশুটা আমাদের নিজের নয়। কিন্তু আমার কোনো সন্তান হচ্ছিল না, তাই এই শিশুটাকে দত্তক নিয়েছি গু। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে তানভীর সত্যিই আমার নিজের ছেলে নয়? আমি পাগলের মতো ডায়েরির পাতা উল্টাতে থাকলাম। আরও কিছু লেখা পেলাম। তানভীরের আসল মা ছিল একজন অল্পবয়সী মেয়ে। সে অবিবাহিত মা হয়েছিল। হাসপাতালে প্রসবের সময় মারা যায়। তার কোনো আত্মীয় স্বজন ছিল না। তাই আমি তানভীরকে দত্তক নিয়েছি গু। আমার হাত কাঁপতে শুরু করল। তাহলে কাল রাতে যে আওয়াজ শুনেছিলাম সেটা সত্যি ছিল। তানভীর আমার নিজের ছেলে নয়। কিন্তু তাতেই বা কি? আমি তো তাকে এত বছর ধরে নিজের ছেলের মতোই ভালোবেসেছি। তার আচরণ যদিও অস্বাভাবিক, কিন্তু সে তো আমার পালিত সন্তান। এমন সময় তানভীর কলেজ থেকে ফিরে এল। সে আমার হাতে ডায়েরি দেখে জিজ্ঞেস করল, মা, কি পড়ছ? আমি তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে বললাম, কিছু না, পুরনো কিছু স্মৃতি। তানভীর বলল, মা, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। আমি বললাম, বলো গু। তানভীর বলল, মা, আমি জানি কাল রাতে তুমি কিছু একটা আওয়াজ শুনেছিলে। সেটা কি ছিল? আমি চমকে উঠলাম। তানভীর কি করে জানল? আমি বললাম, তুই কি করে জানলি? তানভীর বলল, মা, আমিও সেই আওয়াজ শুনেছিলাম। কিন্তু তোমার সামনে স্বীকার করিনি গে। আমি জিজ্ঞেস করলাম, তুই কি শুনেছিলি? তানভীর বলল, একটা মহিলার আওয়াজ। সে বলছিল, তানভীর, তুমি ঠিক পথে আছো। নন্দিতা তোমার মা নয়। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে তানভীরও সেই আওয়াজ শুনেছিল। আমি বললাম, তানভীর, এসব কি?
তানভীর বলল, মা, আমি অনেক দিন ধরেই সন্দেহ করছিলাম। আমার আর তোমার বাবার কোনো মিল নেই। চেহারায়, স্বভাবে কিছুতেই মিল নেই গু। আমি চুপ করে রইলাম। তানভীর বলল, মা, তুমি কি আমাকে সত্যিটা বলবে? আমি কি তোমার নিজের সন্তান? আমি আর লুকাতে পারলাম না। বললাম, না তানভীর, তুমি আমার নিজের সন্তান নও। আমি তোমাকে দত্তক নিয়েছি। তানভীর খুশি হয়ে বলল, তাহলে তো আমি ঠিকই ভেবেছিলাম। তুমি যদি আমার মা না হও, তাহলে আমার তোমাকে ভালোবাসায় কোনো সমস্যা নেই গি। আমি বললাম, তানভীর, তুমি ভুল বুঝছ। আমি যদিও তোমার জন্মদাত্রী মা নই, কিন্তু আমি তোমাকে মানুষ করেছি। তুমি আমার সন্তানের মতোই গে। তানভীর বলল, না মা, এখন আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসতে পারি। কোনো পাপ নেই এতে গু। আমি রাগ করে বললাম, তানভীর, তুমি এভাবে ভাবতে পারো না। আমি তোমার মা গু। কিন্তু তানভীর বলল, না, তুমি আমার মা নও। তুমি একজন নারী যে আমাকে ভালোবেসে মানুষ করেছে। আমিও তোমাকে ভালোবাসি। এমন সময় আবার সেই রহস্যময় আওয়াজ এল, নন্দিতা, সাবধান। এই ছেলের মধ্যে একটা অশুভ শক্তি কাজ করছে গি। আমি আর তানভীর দুজনেই আওয়াজটা শুনতে পেলাম। তানভীর বলল, এটা কার আওয়াজ? আমি বললাম, জানি না। কিন্তু এই আওয়াজ যা বলছে সেটা হয়তো সত্যি গু। তানভীর রেগে গিয়ে বলল, কি সত্যি? আমার ভালোবাসা কি অশুভ? আমি বললাম, তানভীর, তুমি বুঝতে চাও না যে এটা ঠিক নয় গু। হঠাৎ ঘরের আলো নিভে গেল। একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তানভীর বলল, মা, এসব কি হচ্ছে? আমি বললাম, জানি না, কিন্তু তখনই একটা আলোর ছাটা দেখতে পেলাম। সেই আলোর মধ্যে একজন নারীর ছায়া দেখা গেল। সেই নারী বলল, নন্দিতা, আমি তানভীরের আসল মা। আমি মারা গেছি, কিন্তু আমার আত্মা এখানে আছে। আমার ছেলে ভুল পথে যাচ্ছে গু। তানভীর চমকে উঠে বলল, এটা কি? নারীর আত্মা বলল, তানভীর, আমি তোমার আসল মা। তুমি যা করছো সেটা ঠিক নয় গু। তানভীর বলল, আপনি মিথ্যে বলছেন। আমি কিছু ভুল করিনি গি। আত্মা বলল, তানভীর, নন্দিতা তোমার মা হয়ে তোমাকে মানুষ করেছে। তুমি তার সাথে এমন ব্যবহার করতে পারো না গি। তানভীর বলল, কিন্তু আমি তাকে ভালোবাসি। আত্মা বলল, ভালোবাসা মানে সম্মান করা। তুমি তার সম্মান করছো না গি। আমি বললাম, তুমি কে? সত্যিই তানভীরের মা? আত্মা বলল, হ্যাঁ, আমি সুমিত্রা। আমার বয়স ছিল মাত্র 18 বছর যখন তানভীরের জন্ম হয়। আমি অবিবাহিত মা হয়েছিলাম। প্রসবের সময় মারা গিয়েছি গু। তানভীর বলল, তাহলে আপনি কেন আমাকে ছেড়ে গেলেন? সুমিত্রার আত্মা বলল, আমার কোনো উপায় ছিল না। কিন্তু আমি খুশি যে নন্দিতা তোমাকে এত ভালো করে মানুষ করেছে। তুমি তার কৃতজ্ঞ থাকো, তার সাথে অন্যায় করো না গি। তানভীর বলল, কিন্তু আমি তো তার ক্ষতি করতে চাই না। আমি তাকে ভালোবাসি। সুমিত্রা বলল, প্রকৃত ভালোবাসা মানে ত্যাগ করা। যদি সত্যিই ভালোবাসো, তাহলে তার শান্তির কথা ভাবো গু। আমি বললাম, সুমিত্রা, তুমি কি আমাকে বলতে পারবে তানভীরকে কি করে সঠিক পথে আনা যায়? সুমিত্রা বলল, নন্দিতা, তানভীরের মধ্যে আসলে কোনো খারাপ নেই। সে শুধু বিভ্রান্ত। তার মনে একটা অন্ধকার শক্তি কাজ করছে গি। তানভীর বলল, কি অন্ধকার শক্তি? আমি তো ভালোই আছি। সুমিত্রা বলল, তানভীর, তুমি কি জানো তোমার বাবাকে ছিল? তানভীর বলল, না, জানি না। সুমিত্রা বলল, তোমার বাবা ছিল একজন তান্ত্রিক। সে কালো জাদু করত। তোমার জন্মের আগে সে আমার উপর একটা মন্ত্র করেছিল। সেই মন্ত্রের প্রভাবেই তুমি এমন অদ্ভুত ভালোবাসা অনুভব করছো গো। আমি চমকে উঠে বললাম, কালো জাদু? এটা কি বলছ? সুমিত্রা বলল, হ্যাঁ নন্দিতা। তোমার স্বামী রাজীব একবার আমার কাছে এসেছিল তোমাদের সন্তানহীনতার কথা বলে। আমি তাকে সেই তান্ত্রিকের কথা বলেছিলাম। কিন্তু রাজীব তাকে দেখতে যায়নি গি। আমি বললাম, তাহলে এখন কি করতে হবে? সুমিত্রা বলল, তানভীরের এই মন্ত্রের প্রভাব কাটাতে হবে। সেই তান্ত্রিক এখনও বেঁচে আছে। তাকে খুঁজে বের করতে হবে গু। তানভীর বলল, আমি কোথাও যাব না। আমি এখানেই থাকব। সুমিত্রা বলল, তানভীর, তুমি যদি এই মন্ত্রের প্রভাব না কাটাও, তাহলে তুমি আরও বিপজ্জনক হয়ে উঠবে। শুধু নন্দিতা নয়, তুমি অন্য মেয়েদের প্রতিও এমন অনুভূতি করবে গে। এই কথা শুনে তানভীর ভয় পেয়ে গেল। বলল, সত্যি? তাহলে আমি কি করব? সুমিত্রা বলল, সেই তান্ত্রিককে খুঁজে বের করো। সে এখন রংপুর জেলার একটা গ্রামে থাকে। তার নাম কালীচরণ। আমি বললাম, আমরা কিভাবে তাকে খুঁজে পাব?
সুমিত্রা বলল, তোমরা রংপুরের মাধবপুর গ্রামে যাও। সেখানে একটা পুরনো কালী মন্দির আছে। সেই মন্দিরের পাশেই কালীচরণ থাকে গু। তানভীর বলল, আমি যাব। আমি এই সমস্যার সমাধান চাই। সুমিত্রা বলল, কিন্তু সাবধান। কালীচরণ বিপজ্জনক মানুষ। তার কাছে যাওয়ার আগে তোমাদের প্রস্তুতি নিতে হবে গি। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের প্রস্তুতি? সুমিত্রা বলল, তোমাদের সাথে পবিত্র জিনিস নিয়ে যেতে হবে। গঙ্গার জল, তুলসী পাতা, হনুমানের লকেট। আর সবচেয়ে বড় কথা, তোমাদের মন পবিত্র রাখতে হবে। হঠাৎ সুমিত্রার আত্মা ক্ষীণ হয়ে আসতে শুরু করল। সে বলল, আমি আর বেশিক্ষণ থাকতে পারব না। মনে রেখো, তানভীরকে বাঁচাতে হলে তোমাদের একসাথে থাকতে হবে গি। আলো নিভে যাওয়ার সাথে সাথে সুমিত্রার আত্মাও অদৃশ্য হয়ে গেল। আমি আর তানভীর অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। তানভীর বলল, মা, আমি এখন বুঝতে পারছি আমার সাথে কি হচ্ছে। আমি সত্যিই তোমাকে কষ্ট দিতে চাইনি গিয়ে। আমি বললাম, তানভীর, তুমি দোষী নও। এটা সেই কালো জাদুর প্রভাব। তানভীর বলল, আমরা কি সত্যিই রংপুর যাব? আমি বললাম, হ্যাঁ, আমরা যাব। তোমাকে সুস্থ করতে হবে গি। পরদিন সকালে আমি রাজীবকে সব কথা বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না, কিন্তু তানভীরের আচরণ দেখে সে বুঝতে পারল যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। রাজীব বলল, ঠিক আছে, আমরা রংপুর যাব। কিন্তু পারুলকে কি বলবো? আমি বললাম, পারুলকে আমরা তার নানির বাড়িতে রেখে যাব। ওকে এসব জানার দরকার নেই। সেই দিনই আমরা পারুলকে তার নানির বাড়িতে পৌঁছে দিলাম। পারুল বলল, মা, তোমরা কোথায় যাচ্ছ? আমি বললাম, মা, আমাদের কিছু কাজ আছে। তুমি নানির সাথে থাকো গো। পারুল বলল, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে তানভীর বলল, মা, আমি ভয় পাচ্ছি। যদি কালীচরণ আমাদের ক্ষতি করে? আমি বললাম, ভয় পেজো না, আমরা সবাই একসাথে আছি। রাজীব বলল, তানভীর, তুমি শক্ত থাকো। আমরা তোমাকে সুস্থ করে তুলব। সন্ধেবেলা আমরা রংপুর পৌঁছালাম। একটা হোটেলে রাত কাটালাম। পরদিন সকালে আমরা মাধবপুর গ্রামের উদ্দেশ্যে বের হলাম। মাধবপুর গ্রামটা খুবই ছোট। সেখানে গিয়ে আমরা কালীমন্দিরের খোঁজ করলাম। একজন গ্রামবাসী আমাদের দিক নির্দেশনা দিল। কালীমন্দিরটা দেখতে খুবই পুরনো আর ভয়ঙ্কর। তার পাশেই একটা ছোট কুঁড়েঘর। আমরা সেই কুঁড়েঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের সামনে একজন বৃদ্ধ লোক বসে আছে। তার চেহারা দেখে মনে হচ্ছে অন্তত ৮০ বছর বয়স। তার চোখ গভীর আর রহস্যময়। রাজীব তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি কালীচরণ? বৃদ্ধ লোকটা আমাদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি কালীচরণ। তোমরা কারা? এখানে কেন এসেছ? আমি এগিয়ে গিয়ে বললাম, আমরা আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। কালীচরণ বলল, কি সাহায্য? তানভীর বলল, আমার মা সুমিত্রা। তার আত্মা বলেছে আপনি আমার উপর একটা মন্ত্র করেছেন গি। কালীচরণের চেহারা পরিবর্তন হয়ে গেল। সে বলল, সুমিত্রা? তুমি সুমিত্রার ছেলে? তানভীর বলল, হ্যাঁ গু। কালীচরণ বলল, আহা, তাহলে তো তুমি আমার নাতি। এসো, ভেতরে এসো। আমরা তার কুঁড়ে ঘরে ঢুকলাম। ঘরটা অন্ধকার আর বিভিন্ন অদ্ভুত জিনিসে ভর্তি। কালীচরণ বলল, তোমাদের কি সমস্যা হয়েছে? আমি সব কিছু খুলে বললাম। কালীচরণ শুনে বলল, আহা, তাহলে সেই মন্ত্রের প্রভাব এখনও আছে গি। তানভীর বলল, আপনি কেন আমার উপর মন্ত্র করেছিলেন? কালীচরণ বলল, বাবা, সেটা আমি তোর উপর করিনি। তোর মায়ের উপর করেছিলাম। সুমিত্রা যখন তোকে পেটে নিয়ে এসেছিল তখন সে আমার কাছে এসেছিল। সে বলেছিল যে তোর বাবা তাকে ছেড়ে চলে গেছে গিউ। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনি কি করেছিলেন? কালীচরণ বলল, আমি সুমিত্রার উপর একটা মন্ত্র করেছিলাম যাতে তার সন্তান যে কোনো নারীর প্রতি গভীর ভালোবাসা অনুভব করে। আমি চেয়েছিলাম যে তানভীর কখনো একা না থাকে গু। রাজীব বলল, কিন্তু এই মন্ত্রের কারণে তানভীর তার পালক মায়ের প্রতি অস্বাভাবিক অনুভূতি করছে গিউ। কালীচরণ বলল, হ্যাঁ, এটা আমি বুঝতে পারিনি। আমি ভাবিনি যে তানভীরকে দত্তক দেওয়া হবে গু। তানভীর বলল, এখন কি করা যেতে পারে? কালীচরণ বলল, মন্ত্র ভাঙা যেতে পারে, কিন্তু সেটা কঠিন গু। আমি বললাম, যা করতে হয় করুন, আমরা তৈরি আছি। কালীচরণ বলল, তাহলে আজ রাতে, পূর্ণিমার রাতে আমরা মন্ত্র ভাঙার চেষ্টা করব গু। সেই রাতে আমরা কালীমন্দিরে গেলাম। কালীচরণ বিভিন্ন জিনিস নিয়ে এসেছিল। সে একটা যন্ত্র আকল মাটিতে
কালীচরণ বলল, তানভীর, তুমি এই যন্ত্রের মাঝখানে বসো। আর তোমরা চারপাশে বসো। আমরা তার কথামতো বসলাম। কালীচরণ মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ চারদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তানভীর বলল, আমার খুব কষ্ট হচ্ছে। কালীচরণ বলল, ধৈর্য ধরো। মন্ত্র ভাঙতে কষ্ট হয়। হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। মনে হলো কেউ যেন চিৎকার করছে। কালীচরণ আরও জোরে মন্ত্র পড়তে শুরু করল। তানভীরের শরীর কাঁপতে শুরু করল। সে বলল, আমার মনে হচ্ছে কিছু একটা আমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে। হঠাৎ একটা কালো ধোঁয়া তানভীরের শরীর থেকে বের হয়ে এল। সেই ধোঁয়া হাওয়ায় মিশে গেল। কালীচরণ বলল, হয়ে গেছে। মন্ত্র ভেঙে গেছে। তানভীর উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন অনেক হালকা বোধ করছি। আমার মনে আর সেই অদ্ভুত চিন্তা আসছে না। আমি খুশি হয়ে তানভীরকে জড়িয়ে ধরলাম। বললাম, তানভীর, তুমি এখন ঠিক হয়ে গেছ। তানভীর বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি জানতাম না যে আমার আচরণ ভুল ছিল। আমি বললাম, তুমি দোষী নও বাবা। সব ঠিক হয়ে গেছে। কালীচরণ বলল, এখন তোমরা বাড়ি চলে যাও। তানভীর এখন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। আমরা কালীচরণকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। পথে তানভীর বলল, মা, আমি এখন বুঝতে পারছি যে তুমি আমার প্রকৃত মা। রক্তের সম্পর্ক না থাকলেও তুমি আমাকে নিজের জীবন দিয়ে বড় করেছ। আমি বললাম, তানভীর, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। আমি সবসময় তোমার পাশে থাকব। রাজীব বলল, আমরা সবাই একসাথে থাকব। এখন আর কোনো সমস্যা নেই। বাড়ি ফিরে আমরা পারুলকে নিয়ে এলাম। পারুল খুশি হয়ে বলল, ভাইজা, তুমি অনেক বেশি হাসি খুশি দেখাচ্ছ। তানভীর বলল, হ্যাঁ পারুল, আমি এখন খুব ভালো আছি। সেই রাতে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। তানভীর আমার প্রতি এখন একজন সন্তানের মতোই আচরণ করছে। তার মধ্যে আর কোনো অস্বাভাবিক আচরণ নেই। পরদিন সকালে তানভীর আমাকে বলল, মা, আমি কলেজে নতুন করে ভর্তি হতে চাই। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব। আমি বললাম, অবশ্যই বাবা। তুমি যা চাও তাই করোক। তানভীর বলল, আমি একদিন বড় হয়ে তোমাদের গর্বিত করব। আমি ভুলে যাব না যে তুমি আমার জন্য কত কিছু করেছ। আমি বললাম, তানভীর, তুমি আমার সন্তান। তোমার জন্য যা কিছু করেছি সব ভালোবাসা থেকেই করেছি। এভাবেই আমাদের পরিবার আবার শান্তিতে ফিরে এল। তানভীর এখন একজন স্বাভাবিক যুবক হয়ে উঠেছে। সে তার পড়াশোনায় মনোযোগ দিয়েছে এবং একটা ভালো চাকরি পেয়েছে। কয়েক মাস পরে তানভীর একটা মেয়ের সাথে পরিচয় হল। সেই মেয়েটার নাম রিয়া। তানভীর আমাদের কাছে রিয়ার কথা বলল। তানভীর বলল, মা, রিয়া খুব ভালো মেয়ে। আমি তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, অবশ্যই বাবা। তুমি যাকে পছন্দ করেছ, আমরা তার সাথেই তোমার বিয়ে দেব। কিছুদিন পরে তানভীর আর রিয়ার বিয়ে হল। রিয়া খুবই ভালো বউ হয়ে আমাদের পরিবারে এসেছে। এখন আমাদের পরিবারের সবাই খুশি। তানভীর তার স্ত্রী রিয়াকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে। কিন্তু সে প্রতিদিনই আমাদের সাথে দেখা করতে আসে। তানভীর এখন একজন দায়িত্বশীল ছেলে। সে আমাদের যত্ন নেয় এবং আমাদের সম্মান করে। আমি গর্বিত যে আমি তাকে সঠিক পথে আনতে পেরেছি। সুমিত্রার আত্মা আর কখনো আমাদের সামনে আসেনি। কিন্তু আমি জানি যে সে খুশি আছে। তার ছেলে এখন ভালো পথে আছে। এভাবেই শেষ হলো আমাদের এই রহস্যময় গল্প। কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না। কিন্তু ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। তানভীর এখন একজন সুখী মানুষ। আমিও খুশি যে আমি তাকে সঠিক পথ দেখাতে পেরেছি। আমাদের পরিবার এখন সম্পূর্ণভাবে শান্তিতে আছে।